বিসমিল্লাহির মিলি সমাজ কল্যাণ সমিতি ও তৃণমূল মানবাধিকার সংস্থার নিবাস আয়োজিত আজকের এই বাংলা নববর্ষ 1432 উদযাপন নারী ও শিশুদের প্রতিরোধের প্রধান শীর্ষক আলোচনা সভা সম্মাননা প্রদান ও কবিতা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি এবং প্রধান অতিথি যিনি আসেন নাই এখন যিনি প্রধান অতিথি সাবেক সদস্য ও সভাপতি জাতীয় সমবায় দল, বিশেষ অতিথি যারা এসেছেন প্রফেসর আকবর সিরাজি, মোহাম্মদ শফিক ইসলাম শফিক, মোহাম্মদ এমদাদ হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হোসেন রবি, যিনি আসলে খুব বরিষ্ঠ রাখেন সবসময়, ইঞ্জিনিয়ার শেখ হাইদুল দীপু, শেখ ওয়াহিদ। এরপরে আজকের এই আয়োজক সংস্থা মিলি সমাজ কল্যাণ সমিতির যিনি সভাপতি পরিচালনা করেছেন মোহাম্মদ আনিসা খাতুন টুনি, চমৎকার অনুষ্ঠান আয়োজন করেছেন। এরপরে আমাদের সঞ্চালনা যিনি করছেন মোহাম্মদ মোশাররফ হোসেন রাজু, বিশিষ্ট সাংবাদিক মানবাধিকার কর্মী, নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকের যে আলোচনার বিষয়টি, এই বিষয়টি দেখে আমার কাছে মনে হলো আমি এই প্রোগ্রামে যাব, কারণ এই যে বিষয়টা করোনা ভাইরাস যেরকম মহামারীর আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, এই নারীর প্রতি যে সহিংসতা, এটাও কিন্তু করোনা ভাইরাসের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে। এই জন্য এই ধরনের কোনো আলোচনা হলে আমি প্রথমেই বলি যে আমি যাবো, যেমন রবি যখন আমাকে প্রথম দাওয়াত দেওয়া এই অনুষ্ঠানে এই আলোচনা আমি যাবো। এখন এই যে 2020 সালে যখন মহামারী করোনা হয়েছিল তখন কিন্তু লকডাউন দেওয়া হয়েছিল, আপনারা জানেন তো। ঠিক এখন যে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাচ্ছে, এখানেও কিন্তু আসলে লকডাউনের বিষয়টা এসে যায়। কি বলেন? আমরা যদি একটা রিপোর্ট দেখি যে 2020 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মানবাধিকার ও আইন সহায়তা ক্লিনিক একটা রিপোর্ট দিয়েছে, তাদের কাছে কতটা অভিযোগ আসছে আপনারা জানেন? 25,660টা অভিযোগ দাখিল করা হয়েছে। এরপরে ব্র্যাকের একটা প্রোগ্রামে তারা রিপোর্ট করেছে যে 2020 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা ও বাইরের মোট 11,298টি অভিযোগ এসেছে। এরপরে 2019 সালের তুলনায় এটা কত? 24% বেশি। তাহলে এইভাবে ধাপে ধাপে কত হয়েছে। এরপরে কর্মী সমাজের সদস্যরা তারা একটা রিপোর্ট দিয়েছে, তারা 530টি বাল্য বিবাহ প্রতিরোধ করেছে, যেটা গত বছরের তুলনায় 219% বেশি। এই যে সহিংসতা, এই সহিংসতার পিছনে কারণটা, এই যে সহিংসতা হচ্ছে, তাই না? এই সহিংসতার পিছনে কারণটা হচ্ছে কয়েকটা কারণ আছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, একটা হচ্ছে শারীরিক সহিংসতা। কি বলেন? একটা হচ্ছে শারীরিক সহিংসতা হচ্ছে। শারীরিক সহিংসতার মধ্যে কি কি করছে? মারামারি করে লাঠি মারে, তারপরে অন্য কোনো শারীরিক শক্তি প্রয়োগ করা হয়, করে নারীদের প্রতি করা হয়। এর জন্য তাদের তাদের জীবনের ঝুঁকি আসে, স্বাস্থ্য নিরাপত্তা হয়, বিকাশে ক্ষতিগ্রস্ত হয়। এরপর মানসিক সহিংসতা। মানসিক সহিংসতা কিরকম? অপমান করা হয়, নারীদের অপমান করা হয়, গালিগালাজ করা হয়, হুমকি দেওয়া হয়। আপনি দেখেন পুরুষরা মনে করে কি নারীরা তো ওয়াইফ, ইচ্ছা মতো গালি করুন, ইচ্ছা মতো যা কিছু করুন। এই যে মানসিক সহিংসতা। এরপরে কি হচ্ছে? আরেকটা কি? যৌন সহিংসতা। কি বলেন? যৌন সহিংসতা। আপনারা যদি এক্সচেঞ্জ অফ ভিউজের মধ্যে কথা বলেন তাহলে আমরা আলোচনায় মজা পাবো। এটা হচ্ছে কি? যৌন সহিংসতা। কি বলেন? আমি তো আইনজীবী, আমি সরকারের পক্ষে আইনি লড়াই করি, আমি দেখি, আমি সরকারের একজন ডেপুটি অ্যাডভাইজার হিসেবে আমি দেখি যে কত মামলা, যৌন মামলা হয়, যৌন সহিংসতা মামলা হয়। এই যে যৌন সহিংসতার মধ্যে যে শারীরিক স্পর্শ করে, ধর্ষণ করা হয়, বৈবাহিক ধর্ষণ করা হয়, শ্লীলতাহানি করা হয়, তারপরে মানসিক হয়রানি করা হয়, অঙ্গভঙ্গি করা হয়, এরপরে অশ্লীল ছবি ভিডিও আপলোড করা হয়, ইন্টারনেটের মাধ্যমে হয়রানি করা হয়, এরপর ব্ল্যাকমেইল করা হয় না? এরপর যৌন প্রবণ দেখিয়ে, বিবাহের প্রবণ দেখিয়ে যৌন হয়রানি করা হয়। এই যে বিষয়গুলো, এটা একটা সহিংসতা। এরপরে আরেকটা সহিংসতা কি? সেটা হচ্ছে সাইবার সহিংসতা। আমি আলোচনা করতেছি সাইবার সহিংসতা, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে কারো শারীরিক বা মানসিক ক্ষতি করার যে চেষ্টা করা, এটা একটা সহিংসতা। এটা ইন্টারনেট এবং সামাজিক গণমাধ্যমে এটা ছড়িয়ে পড়ছে।
এরপরে আরেকটা সহিংসতা কি, সেটা হচ্ছে বাল্য বিবাহ। এই যে বাল্য বিবাহ, আপনি দেখেন পাত্র-পাত্রী দুজনে অপ্রাপ্তবয়স্ক, কিন্তু 1 বছরের কম। যেমন আমরা দেখি পুরুষদের 1 বছরের কম হলে, নারীদের ক্ষেত্রে 18 বছর কম হলে বিয়ে করা যাবে না। কিন্তু এই যে বাল্য বিবাহের কারণে তাদের মানসিক শারীরিক সহিংসতা, নৈতিক ধরনের শিকার হচ্ছে। এরপরে আরেকটা সহিংসতা, সেটা হচ্ছে কি পারিবারিক সহিংসতা। কি বলেন? পারিবারিক সহিংসতা কি রকম? যে পরিবারের সদস্য বা পরিবারের কোনো প্রাক্তন সদস্য দ্বারা শারীরিক মানসিক নির্যাতন করা হয় না। পরিবারের মধ্যে দেখা যায় খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাইদের দ্বারা নারীরা নিগৃহীত হয়, সহিংসতা পড়ে। এরপরে এই যে সহিংসতা হচ্ছে, এরপরে আরেকটা সহিংসতা কি আর্থিক সহিংসতা। আর্থিক সহিংসতা কোনটা? যে কোনো ব্যক্তি তার আর্থিক যে অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাকে কি করা হয়? অর্থ উপার্জন থেকে বিরত রাখা হয়, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় না, শিক্ষা চাকরি দেওয়া হয় না, এই বিষয়গুলো হচ্ছে। এরপরে আরেকটা সহিংসতা কি, সেটা হচ্ছে মানব পাচার। মানব পাচার হচ্ছে কিনা কি বলেন? এই যে সারা দেশে যে মানব পাচার হচ্ছে, কোনো মেয়েদেরকে অনিচ্ছাকৃতভাবে তাকে যৌনকর্মে নিয়োগ করা হয়, তারপরে নিপীড়ন করা হয়, শ্রম আইনের শ্রমিকদেরকে শোষণ করা, মেয়ে শ্রমিকদেরকে। এরপরে অনাকাঙ্ক্ষিত পর্যায়ে তাকে ক্রয় করা হয়, সংগ্রহ করা হয়, বিক্রয় করা হয়, এরপরে স্থানান্তর করা হয়, চালান দেওয়া হয়, আটক করা হয়, লুকিয়ে রাখা হয়। এই যেগুলো, এগুলো হচ্ছে। এখন এই যে সহিংসতা হচ্ছে, আজকে যে আলোচনার বিষয়, এই সহিংসতার জন্য আপনাদের অধিকারটা কি, আইন কি, মানে কি আইন হয়েছে, এই বিষয়ে আমাদের অনেকগুলো আইন আছে কিন্তু বাংলাদেশে। আলোচনা করেছেন। একটা হচ্ছে, প্রথম হচ্ছে জাতীয় সংবিধান। সংবিধান তো আপনারা পড়েছেন। কি বলেন? একজন নাগরিক হিসাবে প্রত্যেকে কিন্তু সংবিধান পড়া জরুরি। এই সংবিধানে কি বলছে? যে সকল নাগরিকের জন্য নাগরিকের কি আছে? সমান অধিকার আছে, তাই না? বিশেষত নারী ও পুরুষের যে সম অধিকার, এই সম অধিকারের বিষয়টা কিন্তু কোথায় সংবিধানে বলা আছে, কিন্তু আমরা অ্যাপ্লাই করছি না। আরেকটা কি, আরেকটা আইন আছে 1860 সালে দণ্ডবিধি ও নারী শিশু দমন আইন 2000, এটা সংশোধন হয়েছে 2003-এ। একটা হচ্ছে দণ্ডবিধিটা আছে 1860 সালের দণ্ডবিধি, ক্রিমিনাল কোড, বিপিসি বাংলাদেশ পেনাল কোড। আরেকটা হচ্ছে নারী শিশু দমন আইন 2000, এটা সংশোধনী হয়েছে 2003-এ, এটা আছে। এখানে দর্শন করলে কি অপরাধ শাস্তি হবে, হুমকি দিলে কি হবে, আত্মহত্যার প্ররোচনা দিলে কি হবে, তারপরে এদের শাস্তির বিষয়টা মৃত্যুদণ্ড এবং জরিমানা দেওয়া আছে। এরপরে আরেকটা আইন আছে, সেটা হচ্ছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010। এই যে পরিবারে যে সহিংসতা হয়, এই সহিংসতা প্রতিরোধের জন্য একটা আইন 2010 আছে। এখানে এই যে সহিংসতা, যে পরিবারের মধ্যে যে সহিংসতা হয়, সেটা প্রতিরোধের জন্য আইনটা। এরপরে আরেকটা আছে ডিজিটাল সুরক্ষা আইন 2018, এটাও দণ্ডবিধি 499 ধারা, দণ্ডবিধি 499 ধারায় মানহানির বিষয়টা আছে। এরপরে শিশু আইন আছে 2013, আরেকটা আছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন 2013। এরপরে যৌন হয়রানি প্রতিরোধ আইন, যৌন হয়রানি প্রতিরোধ হাইকোর্টের কিছু নির্দেশনা আছে। এরপরে দর্শন প্রমাণের সহায়তা হাইকোর্টের 18 দফা একটা নির্দেশনা আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ একটা 18 দফা নির্দেশনা দিয়েছে। এরপরে টু ফিঙ্গার টেস্ট হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। এই আইনগুলো আমাদের কি আছে নারী, এই যে আপনার যে সহিংসতা, এই সহিংসতার বিষয়ে কিভাবে আপনি প্রতিরোধ করবেন, এই আইনগুলো আছে। এটা কিন্তু আমরা অনেকে জানি না, এটা জানতে হবে আমাদের এই সমাবেশ সেমিনারের মাধ্যমে। এরপরে এখন যদি কোথাও সহিংসতা হয়, তাইলে আমরা কোথায় যাব? কোথাও আমরা সহিংসতা হলো, আমরা অনেকে এগুলো জানি না। নারী ও শিশুর প্রতি যদি সহিংসতা হয়, তাহলে আপনি ফোন করবেন কোথায় জানেন? 109 নম্বর। কত নম্বরে? 109 নম্বর। তারপরে শিশু সহায়তা কেন্দ্রের নম্বর হচ্ছে 1098, আর জরুরি যদি কোনো সেবা থাকে 999। এরপরে আপনি বিনা খরচে যদি সরকারি আইন সহায়তা চান, তাহলে কত? 16,330 আপনি ফোন করবেন। এরপরে যদি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে যদি আপনি কোনো জরুরি সহায়তা চান, সেখানে একটা নাম্বার আছে। এরপরে পুলিশের যে নারী বিষয়ক সাইবার সহায়তা নম্বর আছে, সেই নম্বরে আপনারা করতে পারেন। করলে আপনি কিন্তু সহায়তা পাবেন। আমরা না জানার কারণে এটা আমরা অ্যাপ্লাই করতে পারছি। এরপরে কেউ যদি দর্শনের শিকার, আমাদের সমাজে অনেকে দর্শন শিকার হয় না। আমাদের দেশটা হলো এমন যে কেউ যদি ধর্ষিত হয়, সে কিন্তু ধর্ষিত নারীদের মধ্যে প্রায় 60% নারী তারা কিন্তু আদালতে যায় না। কেন যায় না? চিন্তা করে যে যদি আমার তো বিয়ে হতে হবে, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়। কিন্তু
কেউ ধর্ষণের শিকার হলে আপনাকে কতগুলো সরকার কিছু দিয়েছে, সেটা হচ্ছে কি আপনি ধর্ষণের শিকার হলে প্রথম আপনি 109 নম্বর আছে, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা ঘটলে আপনি 109 নম্বরে ফোন করে বা 999-তে ফোন করে আপনি যদি সাহায্য চান আপনাকে সহায়তা করা হবে। এরপরে আপনাকে কি করতে হবে, নারী যদি কখনো ধর্ষণ হয় তাহলে আলামত সংগ্রহ করতে হবে। কি করতে সংগ্রহ করতে হবে? আলামত, যেমন কাপড় ও চুল অপরাধী শনাক্ত করা শক্তিশালী প্রমাণ। এরপরে যাতে এগুলো কিন্তু কাপড় এবং কি চুল এই দুটো আপনারা কিন্তু আলামত হিসেবে রাখবেন। সেই সঙ্গে যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকে কি করতে হবে, মেডিকেল পরীক্ষা করানোর আগে তাকে গোসল করানো যাবে না। তাকে কি করা যাবে না? গোসল করানো যাবে না। গোসল করলে কিন্তু আলামত নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সেটা আমি এরপরে আপনার যদি 24 ঘন্টার মধ্যে আপনাকে কি করতে হবে, জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হবে। এরপরে তা হচ্ছে আপনি কি করবেন, মামলা দায়ের করবেন। মামলা দায়ের করবেন, নিকটবর্তী থানায় আপনি ধর্ষণের মামলা দায়ের করতে পারবেন, অথবা আপনি হেল্পলাইনে ফোন দিতে পারবেন, অথবা নারী শিশু নির্যাতন দমন আদালত আছে সেখানে আপনি মামলা করতে পারবেন। এরপরে 5ম নম্বরে যেটা সেটা হচ্ছে বিশেষজ্ঞের পরামর্শ নিতেন। আপনি কোনো আইনজীবীর কাছে যেতে পারেন, গিয়ে আপনি পরামর্শ নিতে পারেন, বা আপনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারেন, আইন বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। এরপরে আপনাকে যদি আপনি আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের দেশে আপনারা জানেন ভিকটিম সাপোর্ট সেন্টার আছে একটা, জানেন এটা? ভিকটিম সাপোর্ট সেন্টার আছে। এই ভিকটিম সাপোর্ট সেন্টারে আপনি যেতে পারবেন। এরপরে আরো কোথায় যেতে পারবেন, উইমেন সাপোর্ট সেন্টার, নারী সহায়তা কেন্দ্র আছে। এরপরে উইমেন হেলথ ডেস্ক আছে। এরপরে আপনি এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে, এটা আপনারা জানবেন। আমি এইটুকু বলে সেকেন্ড পর্বে আমি আসছি। আজকে এই যে নারী সহিংসতা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, এটা কেন জানেন? এটা কারণ হচ্ছে, আজকে দেখেন আমরা আল্লাহর কোরআনের দিকে যদি আমরা দেখি তাহলে দেখবেন কোরআন শরীফে আল্লাহ কি বলছেন, নারী হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। কি বলেন? নারী হচ্ছে মায়ের জাত। আল্লাহ রসুলের হাদিস আছে যে যদি সাহাবী প্রশ্ন করছে আমি কার কাছে ইয়ে করবো, বলছে যে তোমার মায়ের পায়ের নিচে দিয়েছে। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে দিয়েছে। আবার সেকেন্ড বার বলছে মায়ের পায়ের নিচে, থার্ড বার বলছে মায়ের পায়ের নিচে, চতুর্থবার বলছে বাবা। তাহলে মায়ের গুরুত্বটা কতটুকু? কি বলেন? মেয়েদেরকে এত মর্যাদা ইসলাম দিয়েছে। আপনি কোরআনের প্রতিটা বরাদ্দ করে আপনি দেখবেন যে নারীদের মূল্য কতটুকু। বলছে তোমরা নারী এবং পুরুষ সমান, প্রত্যেকের অধিকার সমান। সেই নারীদেরকে আজকে আমাদের সমাজে মূল্যায়ন করা হচ্ছে। নারীদেরকে আমাদেরকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। পাশ্চাত্য যে সংস্কৃতি, এই সংস্কৃতি নারীদেরকে ভোগের পণ্য। নারীদেরকে বিভিন্ন জায়গায় কোনো অনুষ্ঠানে কোনো কিছুতে নারীদেরকে, নারীরা নাচবে, নারীরা গাইবে, নারীরা কিছু আমরা দেখবো, নারীদেরকে ভোগের পণ্য। কিন্তু নারী কিন্তু ভোগের পণ্য হিসাবে আমরা সৃষ্টি করেন, করছেন? তাইলে নারীদেরকে ভোগের পণ্য না নিয়ে নারীদেরকে উচ্চ পর্যায়ে আসনে বসাতে হবে, তাইলে আমাদের নির্যাতনটা বন্ধ হবে। সেকেন্ড হচ্ছে যে, আমি শেষ করে দিচ্ছি সময় মতো। সেকেন্ড হচ্ছে এই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আসছেন না? আদম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন। সবাই কিন্তু একটা কথাই বলছেন যে আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, তোমরা তাগুতের পথকে পরিহার করে কোথায় আসো? আল্লাহর পথে আসো। আল্লাহর পথটা কি? আল্লাহর পথটা হচ্ছে এটা, যেটা যুগে যুগে নবী রাসূলরা এসে যেটা প্রতিষ্ঠা করেছে। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কি জন্য? ইবাদতের জন্য। কি বলেন? তাইলে আমরা যদি ইবাদতের মন মানসিকতা জীবনকে গড়ে তুলি তাহলে কিন্তু আমাদের সহিংসতা হবে, নারীদের প্রতি সহিংসতা হবে না। আমরা যদি নৈতিকতা বোধ গ্রহণ করতে পারি তাহলে নারীদের প্রতি সহিংসতা হবে না। কাজেই আমাদেরকে একটি জায়গায় আসতে হবে, আমাদের নৈতিকতাপূর্ণ একটি সমাজ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। কি বলেন? দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ আমাদের হচ্ছে বসেছে, এই ফ্যাসিবাদীকে শেষ করে দিয়ে গণতান্ত্রিক পন্থায় একটি জনগণের কল্যাণমূলক রাষ্ট্র আমাদেরকে গঠন করতে হবে। কি বলেন? আজকে দেখেন
দীর্ঘ 18.5 ধরে আমরা ভোট দিতে পারি পারছি? আমরা ভোটের অধিকার আমাদের ছিল না, কথা বলার অধিকার ছিল না, চলাচলের অধিকার ছিল না। মানুষদেরকে কোথায় নিয়ে গেছে? হ্যাঁ, আয়না করে নিয়ে গেছে। আয়না করে নির্যাতন আপনারা দেখেছেন। আমাদের এক কবি আছে পিছনে, কবি আব্দুল্লাহ চাষি, উনি খুব হাসছে, উনি মাঝে মাঝে কবিতা লেখেন। হ্যাঁ, আমাদের আমার লয়ার। তো এখন এই যে আয়না ঘর করে করে মানুষদের শেষ করে দিয়েছে, আমরা তার থেকে উঠে আসতে চাই। এই পেশিবাদকে শেষ করে জনগণের ভোটের অধিকার পাওয়ার সম্ভাবনাময় একটি সরকার আমরা গঠন করতে চাই। আমরা এই দেশকে 1961 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা সংগ্রাম এবং 24 যে নতুন আন্দোলন, নতুন যুদ্ধ, তার আলোকে আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ করতে চাই। যদি সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠন হয়, তাহলে আমরা এই নারীর সহিংসতা রোধ, নারী নির্যাতনে আমাদের যে আমরা যে চিন্তা করেছি সেটা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।